সেই চঞ্চলা চপলা কিশোরী যেন হঠাৎ করেই খুব বড় হয়ে গেল, সবার সাথে কথা কমিয়ে দিল, ঘরের এক কোনায় পড়ে রইল। আধার রাতে খুঁজে ফিরল তার অস্তিত্ব। কানে এই খবরটাও আসলো, আহানকে জেলে নিয়ে যাওয়ার পর তার পরের দিনই ছায়া পেয়ে যায়। এর দুদিন পরে অবন্তীকে নিয়ে পালিয়ে যায়। ছায়া এসব শুনে নিষ্প্রাণ হাসে। ছায়া যেন ইচ্ছা করে রিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দেখতে দেখতে যেমন 2.5 বছর কেটে যায়। নিষ্ঠুর সময় তার জীবনের রঙিন সময়গুলো কেড়ে নিল খুবই নির্মমভাবে। সে ভীষণ মনোযোগী হয়ে উঠল পড়াশোনায়। অ্যাডমিশন পরীক্ষা ঘনিয়ে আসলো, পাল্টে যায় অনেক কিছু। সেই সাথে পরিবর্তন আসে ছায়ার আচরণেও। দিন দিন যেন মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ছে। মাঝরাতে উঠে কান্নায় ভেঙে পড়ে, হাত কামড়ে কান্না থামায়। হাতে হয়ে যায় ক্ষত, সেই ক্ষত থেকে ছুপ ছুপ লালাভোর রক্ত দেখা যায়। কখনো কখনো দেখতে পায় অরূপদা কাদো কাদো মুখ করে তার দিকে তাকিয়ে আছে। তখন ছায়া মলিন হাসে। মেডিকেল পরীক্ষা দিয়েও চান্সও পেয়ে যায় ছায়া। ছায়ার পরিবার মেয়ের রেজাল্ট শুনে খুব খুশি, কিন্তু ছায়া খুশি না। তার দুঃখের ভাগিদার কেউ হয়নি, তার খুশির ভাগিদার আজ সবাই। ছায়া নীরবে কাঁদে, অরূপদা নেই আজ তাদের মধ্যে। সে যে না ফেরার দেশে চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে অপার ভালোবাসা। এখন নিশ্চয়ই রেজাল্ট শোনার জন্য প্রথম কলটা অরূপদাই দিত। ঢাকা থেকে ছুটে এসে উপহার দিত, মাথায় হাত বুলিয়ে আদর করত। সে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটা নেই ভাবতেই বুক ভারী হয়। সবকিছু ঠিকঠাক করে ছায়া ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে কি তার জন্য নতুন করে কিছু অপেক্ষা করছে? এই ছায়া, একটু হাসি দে। মুখটা অমন পাংছুটে করে রেখেছিস কেন? আজ না আমাদের প্রথম দিন মেডিকেলে কলেজের? নীলা যেন সব বিরক্তি ছায়ার উপর ছেড়ে ফেলল। ছায়া একবার নীলার দিকে তাকিয়ে সামনে গেটের দিকে এগিয়ে যায়। গেটের দিকে যেতেই কারোর সাথে ধাক্কা লাগে আচমকা। পড়ে যেতে নিলে কারো শীতল বলিষ্ঠ হাত ছায়ার উপর স্পর্শ করে। ছায়া শিউরে ওঠে, তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে সামনে দাঁড়ানো অফ হোয়াইট শার্ট পরিহিত এক সুদর্শন যুবককে। মিস, দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? এক হাতে ছায়াকে ধরে চোখের রোদ চশমাটি খুলতে খুলতে ব্যস্ত গলায় বলল এক যুবক। ছায়া অপ্রস্তুত ভঙ্গিতে তাকালে সেই সুদর্শন যুবকটি ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ করে যেন যুবকটির তীক্ষ্ণ চাহনি মিয়ে গেল। টের পেয়ে দ্রুত হাত আলগা করল। তখনই একজন এসে সেই যুবকটিকে ডেকে ওঠে। কানে আসে একটি নির্মল কণ্ঠ। অরণ্য, কোথায় তুই? ক্লাস শুরু হয়ে যাবে যে। অরণ্য এবার রয়ে শুয়ে তার দিকে তাকিয়ে বলে, প্রাণ তুই যা, আমি আসি। হোয়াটস ইউর নেম মিস? অরণ্যের হাত আলগা হতেই ছায়া নিজেকে চটজলদি ছাড়িয়ে গটগট পায়ে নীলাকে নিয়ে ক্লাসের ভিতরে রওনা হয়। একবারও পিছর ফিরে তাকায় না। অরণ্য যেন তাজ্জব বনে যায়। তার মনে অসহিংস ভাব উদয় হয়। এই মেয়ে তাকে উত্তর দেয়নি। অরণ্য চৌধুরীকে মেয়েরা তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে পাত্তা দেয় না। আজ একটা মেয়ে তাকে দেখেও না দেখে চলে গেল। কে এই মেয়ে? অন্তত একটা ধন্যবাদ দিত, সেটাও দেয়নি। প্রাণ এসে অরণ্যের কাঁধে চাপড়ে বলে, কিরে বেটা, কই হারাইয়া গেলি? উত্তম একটা মেয়ের যাওয়ার দিকে এমনি কেন তাকাইয়া আসোস? সামথিং সামথিং? হুম হুম। প্রাণ এটা বলে দাঁত কেলিয়ে হাসলো। অরণ্য তার দিকে নাক মুখ কুচকে তাকিয়ে বলল, উফ বেটা, তুই আর ঠিক হলি না। এমন কিছু না, মেয়েটা ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, তাই ধরেছিলাম। তারা হুড়োতে হয়ে গেল আর কি। ওহ, তাই বুঝি? তোর সামনে মেয়েরা কেঁদে কেঁদে সাঁতার কাটলেও তো তাকাস না, তাইলে এই মেয়ে পড়ে গেল নাকি কি করলো সেইটা কেন দেখছিস? তাও আবার নিজে থেকে কথা বলতে গিয়েছিস। হুয়াইয়া। এইবার অরণ্য বেশ বিরক্ত হলো। মেয়েটার উপর এমনিতেই চটে আছে, এই দিকে প্রাণের বকবকানি, জাস্ট আনবিয়ারেবল। অরণ্য কিছু না বলে দপাদপ পা ফেলে ক্লাসে চলে গেল। প্রাণ তার পিছু পিছু দৌড়ে যাচ্ছে। আরে ভাই, দাঁড়া আমার জন্য। মেডিকেল কলেজের ফটক পার হতেই একটা গলিপথ ঘাসে মোড়ানো। ক্যাম্পাসে রয়েছে সুইচ বিল্ডিং। বিল্ডিংয়ের সুউচ্চ বিল্ডিংয়ের আশপাশে ঘিরে রয়েছে হরেক রকমের বৃক্ষরাজি। কিছু দূরে গেলেই বসার বেঞ্চ। এর পাশে রয়েছে কৃষ্ণচূড়া গাছ, যেন জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিল। বিশাল মাঠ জুড়ে ঘাসের সমাহার। সেই ঘাসে দূর্বা ফুলও দেখা যাচ্ছে। ছায়া আর নীলাশ্রম খুঁজছে, কিন্তু তারা নতুন মাত্র, তাই ক্লাস খুঁজে পেতে কষ্ট হচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে একজনকে জিজ্ঞেস করতেই তারা ক্লাস দেখিয়ে দেয়। ছায়া আর নীলা একসাথেই বসেছে পেছনের দিকে। পুরো ক্লাস ছাত্রছাত্রীদের কথা বলার গুনগুন আওয়াজ। হ্যালো, আমি মেঘা। আর তোমরা?
ছায়া নীলাকে উদ্দেশ্য করে তাদের সাথে বসা এক শ্যামাময়ী মায়াবী মেয়ে বলে উঠল। নীলা হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি নীলা, নাইস টু মিট ইউ। এইবার মেঘা উৎসুক চোখে ছায়ার দিকে তাকালো। ছায়া ম্লান হেসে বলে, আমি আমি ছায়া। আমি কি বন্ধু হতে পারি? তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। নীলা খুশিতে গদগদ হয়ে মেঘাকে বলে। অবশ্যই অবশ্যই, আমাদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে। এবার নীলা ছায়াকে ধরে একটু আগের ঘটনার জন্য। ছায়া, তুই ঠিক করছিস না। অরণ্য ভাইয়া তোকে হেল্প করেছে, একটা ধন্যবাদ দিতে পারতি। ভাইয়া তোর নাম জিজ্ঞাসা করেছে, নামটা বললি না। ওরা এবারের ফাইনাল ইয়ারের, আমাদের সিনিয়র, বেশ দাপুটে ওরা। যদি কিছু করে, একটা বিষয় খেয়াল করেছিস, আমরা এবার জুনিয়র, কিন্তু আমাদের র্যাগিং হয়নি, সব অরণ্য ভাইয়াদের জন্য। ওদের ইয়ার বড় গ্যাং আছে। অরণ্য ভাইয়া যোগ্যতা, কঠোর আর গভীর ব্যক্তিত্বের জন্য যেমন সবাই সম্মান করে, তেমন বেশ স্নেহভোজনও বটে। মেঘার যেন অরণ্যের নাম শুনে খুশিতে চোখ চকচক করে ওঠে। আরে তোমরা অরণ্য চৌধুরীর কথা বলছো? ভাইয়া যে কি স্টাইলিশ, কি জোস বডি, জাস্ট ওয়াও। কি লোক যে দেয়, একেবারে ভুকে গিয়ে লাগে। আহা, সব মেয়েরা অরণ্য ভাইয়ার পিছনে লাগছো। ছায়া সব শুনে গা ছাড়া ভাব নিয়ে এরপর ভাবলেশীন ভাবে মেঘাকে উদ্দেশ্য করে বলে, অরণ্য চৌধুরীকে আমি জেনে কি করব? আমার এত কিছু জেনে লাভ নেই, আর কোনো ভয়ও নেই। মেঘা আর নীলা বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকলো ছায়ের দিকে। এই মেয়ে অরণ্যকে দেখে ফিদা হয়নি? কি দিয়ে তৈরি এই মেয়ে? টিফিন পিরিয়ডে ছায়া, নীলা, মেঘা ক্যান্টিনে আসলো। এইদিকে অরণ্য, প্রাণ, অভিক, শান্ত, স্নেহা, আনফাল আড্ডা দিচ্ছিল। ছায়াকে আসতে দেখে অরণ্য এবার ছায়ের দিকে তাকালো বেশ শান্তভাবে। অরণ্যের তাকানো দেখে অরণ্যের সাথে সাথে তার বন্ধুরাও তাকালো। প্রাণ অরণ্যের তাকানো দেখে কিছুটা বিস্মিত হলো, কারণ অরণ্য সচরাচর মেয়েদের দিকে তাকায় না তেমন। অরণ্য কি মেয়েটাকে পছন্দ করা শুরু করলো? মেয়েটার সব ইনফরমেশন বের করতে হবে। অরণ্য বেশ সূক্ষ্মভাবে সবটা অবলোকন করলো। কিছু একটা ভেবে ছায়াকে ডাক দিল। হ্যালো, সকালে সেই গায়ে পড়া মিস, আপনাকে বলছি। ছায়া কিছুটা চমকে যায়। ছায়াকে যে ডাকছে ছায়া বুঝতে পারলেও সাড়া দিল না। অরণ্যের রাগ হলো জুনিয়র হয়ে সিনিয়রদের কোনো সম্মান করছে না, আবার এত টাকার পরও সাড়া দিচ্ছে না। এবার অরণ্যের বন্ধু অভিক বলে ওঠে, কাকে ডাকছিস অরণ্য? একটা মেয়েকে ডাকছিস তুই? সিরিয়াসলি? আনফলের গার্লফ্রেন্ড স্নেহা অরণ্যকে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলে, ভাই তুই কাকে ডাকছিস? গায়ে পড়া মেয়ে বলে আমাদেরও দেখিয়ে দে। অরণ্য কিছু বলল না আর সোজা হেঁটে গেল ছায়ার কাছে। ছায়া ক্যান্টিনের একটা চেয়ারে পিঠ ঘুরিয়ে বসে পড়েছিল। অরণ্য ছায়ার সামনের একটা চেয়ারে উপরে ফেলে দিয়ে বলল, আপনি তো দেখছি ভারী বেয়াদব মেয়ে, সিনিয়রদের সম্মান করতেই জানেন না। আর এত করে নাম ডাকছিলাম, সারা দেননি কেন? ওয়াই? ছায়া এবার বেশ শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে অরণ্যকে বলল, আমাকে ডাকছিলেন? আমার নাম তো গায়ে পড়া মেয়ে না। আই হ্যাভ আ স্পেসিফিক নেম, ছায়া। ওকে? অরণ্য সকাল থেকেই বেশ অবাক হচ্ছে এই মেয়েকে দেখে। এবার ভালো করে খেয়াল করলো মেয়েটাকে। মেয়েটা নীল রঙের সালোয়ার কামিজ পরে এসেছে, চুলগুলো খোলা থাকলেও মাথার অর্ধেকটা জুড়ে ওড়না দেওয়া। গায়ের রং ফর্সা, বেশ লম্বা। মেয়েটার চেহারাটা বেশ আদুরে, একটা মায়া মায়া ভাব আছে। নাকের ডগায় ঘাম জমেছে, যা মুক্তোর দানার ন্যায় জলজল করছে। এইবার ঠোঁটের দিকে তাকিয়ে অরণ্য ঢোক গিলল। ছায়া অরণ্যের মুখের উপর তুড়ি বাজাতেই অরণ্যের হুঁশ আসে। অরণ্য এতক্ষণ একটা মেয়েকে দেখছিল, অবিশ্বাস্য। ছায়া আর ক্যান্টিনে বসলো না, সে চলে গেল ক্লাসে। অরণ্য এবার আবারও অবাক হলো। মেয়েটা আবার কথার মাঝখান থেকে তাকে ইগনোর করে চলে গেল। অরণ্য মনে মনে আওড়ালো, ছায়া? ছায়া করি। হোয়াট আ অ্যাটিটিউড গার্ল, আই লাইক ইট। প্রাণ, অভিক, আনফাল, শান্ত আর স্নেহা এসে অরণ্যকে নাড়া দিয়ে বলে, ভাই এটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট সারপ্রাইজিং? অরণ্য অনিমেষ তাকিয়ে থাকলো ছায়ার যাওয়ার পানে। মিস, আমরা র্যাগিং করি না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে করা লাগবে।
অরণ্য অধর কোণে ক্ষীণ হাসির রেখা ফুটিয়ে ফিচেল গলায় বলল। অরণ্যের ব্যবহারে তার বন্ধুমহল অবাকের পর অবাক হচ্ছে। আজ অরণ্যের সাথে তাদেরও অবাক হবার দিন। অরণ্যের পেছনে পড়ে থাকা মেয়েগুলো যেন ছায়াকে হিংসা করছে। তাদের চোখে মুখে ক্ষিপ্ততা। ছায়া মাত্রই ক্লাস শেষে কলেজ গেট পেরিয়ে রিক্সা নিত, কিন্তু অরণ্য তাকে যেতে না দিয়ে র্যাগিং করার কথা বলতে লাগলো। ছায়া এবার তির্যক দৃষ্টিতে অরণ্যকে পর্যবেক্ষণ করল, গনগনে গলায় বলল। ও তাই, র্যাগিং করবেন? আমি যতটুকু জানি র্যাগিং হয় না এখানে, আর আমি এসব টলারেটও করব না। অরণ্য ছায়া নির্ভীকতা আর প্রতিরোধ সেই চাহনি দেখে যার পরনাই বিস্মিত হলো। অরণ্য নাকের ডগা ফোলায়। বিক্ষিপ্ত হয় মন। মেয়েটা ভয় পাচ্ছে না কেন? অন্যরা তো পায়, তবে তারও পাবার কথা। মেয়েটার সাহস আছে বলতে গেলে। এইবারও ছায়া বিচলিত না হয়ে অরণ্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে অরণ্য ত্রস্ত পায়ে পিছনে ফিরে ছায়ার হাত ধরে আটকে ফেলে মুহূর্তে। ছায়া ঘাড় ঘুরিয়ে অরণ্যের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, অগ্রাহ্যপূর্ণ কণ্ঠে আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলে, ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি যেই হন, আই ডোন্ট ইভেন কেয়ার। সিনিয়র আছেন, সিনিয়রদের মতো থাকুন, একদম আমার কাছে ঘেঁষবেন না। ছাড়ুন। অরণ্য বেশ অপমানিত বোধ করে এইটুকু মেয়ের কথায়। ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে অরণ্য ছায়ার হাতটা আরো শক্ত করে চেপে ধরে, কিন্তু তবু মেয়েটার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। হাতের ব্যথায় উহু আওয়াজ পর্যন্ত করছে না। নীলা আর মেঘা ছায়া আর অরণ্যকে লাগতে দেখে হকচকিয়ে যায়। ভীতি চোখে ফাঁকা ঢোক গিলে প্রাণ আর অভিকের কাছে যায় দৌড়ে। মেঘা রাগান্বিত হয়ে অভিককে বলে, আমরা জুনিয়র, আপনাদের উচিত আমাদের প্রোটেক্ট করা, কিন্তু আপনারা তো দেখছি হাতে চড়ি পড়ে হাত গুটিয়ে বসে আছেন। অভিক একবার মেঘাকে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বিদ্রুপ করে বলে, জুনিয়রদেরও উচিত সিনিয়রদের রেসপেক্ট করা, কিন্তু আপনার প্রথম দিন এসে বেয়াদবি শুরু করেছেন। আমাদের থেকে এর থেকে বেশি কি আশা করছেন? এখনও অক্ষত আছেন, শুকরিয়া আদায় করুন। নীলা এবার কাঁদো কাঁদো হয়ে প্রাণকে অনুরোধ করে, ভাইয়া প্লিজ ওদের আটকান, নইলে ওরা যেভাবে একজন আরেকজনকে শাসিয়ে যাচ্ছে, কিছু একটা হয়ে গেলে অরণ্য ভাইয়াকে বলুন ছায়াকে ছেড়ে দিতে। প্রাণ এগিয়ে গিয়ে অরণ্যকে ছাড়তে বলল। অরণ্যের চোখে মুখে বিস্ময় আর ছায়ের চোখে মুখে অগ্নিচ্ছটা। প্রাণ অরণ্যকে ছাড়ায় ছায়ার থেকে। অরণ্যকে টেনে নিয়ে আসতে গেলে অরণ্যর চোখ যায় ছায়ের উপর সেই ধরে রাখা হাতটার দিকে। ছায়ের হাতটা একেবারে লাল হয়ে আছে, কিন্তু সেই লাল হয়ে থাকা হাতটায় কিসের যেন দাগ, কামড়ের দাগ যেন, কিছুদিন আগেরই করা। অরণ্যের মনে সন্দেহ সৃষ্টি হয়, সেই সাথে প্রবল আগ্রহ মেয়েটিকে জানার। মেয়েটা এমন কেন? ইন্টারেস্টিং। মিস, আপনি কিন্তু বেঁচে যাননি। আমার থেকে সাবধানে থাকবেন, কেমন? ছায়া যেন নিজের খেই হারাচ্ছে। তার কাছে এইসব আর তেমন ভয় লাগে না। একটা সময় লাগতো, এখন সে লড়াই করতে জানে। ছায়া অরণ্যের কথায় তাচ্ছিল্য করে নিজের ফ্ল্যাটে রওনা হয়। ছায়া চলে যেতে অভিক অরণ্যকে ইনভেস্টিগেট করা শুরু করে। দোস্ত, আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এইসব কেন করছিস? অরণ্যের বন্ধুমহল উৎসুক চোখে অরণ্যের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু জানতে চাওয়ার আশায়। মেয়েটার চোখ মুখ দেখেছিস? দীপ্ততার গম্ভীর্যে ভরা। মেয়েটার মধ্যে কেমন যেন একটা রহস্য আছে। কি তেজ! আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। অশোক ফুলে নেয় টকটকে তার লালা ভগ্নি ঝরা নাক। কি করে ছেড়ে দিই বলতো? প্রাণ এবার অরণ্যের মুখের দিকে তাকায় জহুরি চোখে। কিছু ভেবে চলেছে। অরণ্যের মনে কি মেয়েটার জন্য কিছু চলছে? নইলে তো অরণ্য শুধু একটা মেয়ের পিছনে লাগতে যাবে না। এইসব তার স্ট্যাটাসের সাথে যায় না। তার পেছনে মেয়েরা ঘুরলেও কখনো সেটা খুঁটিয়ে দেখে না। সে জায়গায় যে মেয়ে তাকে ইগনোর করছে প্রথম থেকে, সেটা কি শুধুই তার ইগোতে আঘাত করেছে নাকি অন্য কিছু? এইবার কি তবে অরণ্যের মনেও বসন্তের রং লাগবে? নীলা ফ্ল্যাটে পৌঁছালেই নীলা খপ করে ছায়ার হাত ধরে। নীলা বেশ হাঁসফাঁস করছে। ছায়া জানতে চায় কেন এমন করছে নীলা। বান্ধবী, কেন এমন করছিস? অরণ্য ভাইয়া এখন থেকে তোকে কিছুই বললে প্লিজ চুপ থাকিস। ভাইয়ার মুখে তর্ক করিস না। ভাইয়া ওইখানে সিনিয়র, প্লাস ওনার বাবা একজন প্রফেসর। অরণ্য ভাইয়া খুব ভালো স্টুডেন্ট, সবাই ওনাকে খুব ভালোবাসে। তাই ওনার সাথে ঝামেলা করলে কেউ তোকে সাপোর্ট করবে না। সবাই বাজে নজরে দেখবে। একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ। ছায়া নীলার কথা আমলে নিল না। হাত ছাড়ুন, আমি কোনো অন্যায় করছি না। যে যেমনটার যোগ্য তাই ফিরিয়ে দিচ্ছি। আর কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। ওকে? ছায়া, তুই চিনিস না ভাইয়া কি? ভাইয়া খারাপ না,
তবে রাগ থেকে মানুষ অনেক কিছু করে ফেলে। অরণ্য ভাইয়া খুব রাগী, কিন্তু বোঝা যায় না, শান্ত থাকে। একমাত্র প্রাণ ভাইয়া আর অভিক ভাইয়ার সাথেই কম রাগ দেখায়। কি দরকার ঝামেলা বাড়ানো? শান্তিতে ক্লাস করে বাসায় চলে আসবো। আমি না তোর বান্ধবী? প্লিজ 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 আমার কথাটা রাখ। ছায়া তার দৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে বলে, ঠিক আছে, মানলাম। এইটা বলেই মেয়েটা স্নিগ্ধ হাসে। নীলা ছায়ার হাসির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর করে হাসে কেন? কারণ নজর না লাগুক, মেয়েটার মুখ থেকে যাতে হাসি কখনো না সরে। নীলার সাথে ছায়ার ভর্তির সময় পরিচয় হয়, তখন ছায়ার মা সাথে ছিল। ছায়ার মা আর নীলার মা ভর্তির সময় একসাথে একটা ফ্ল্যাট ভাড়া করে দেয়। মেয়ে একা একা থাকলে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবে, মেয়ের সাথে কেউ থাকলে চিন্তাটা একটু কমবে। ছায়া ফ্রেশ হয়ে খেয়ে নেয়। বাসায় রান্নার মহিলা আছে, দুপুর আর রাতের জন্য রান্না করে দিয়ে যায়, তাই রান্নার ঝামেলা নেই। খেয়ে একটু বিছানায় গা এলিয়ে দিতেই ফোন বেজে ওঠে। ছায়া মুখ বিকৃত করে, ফোনের দিকে তাকাতেই দেখে মীরা বেগম ফোন করেছেন। ছায়ার মুখ হয়ে উঠল শক্ত কঠোর। ফোনটা রিসিভ না করে অফ করে দিল ফোন। সে চোখ বন্ধ করে পড়ে রইল। চোখ বন্ধ করে পড়ে থাকতে হঠাৎ চোখ লেগে গেল। ঘুম ভাঙলো কারো কান্নার আওয়াজে। ছায়া লেগে যাওয়া চোখ কষ্ট করে খুলে দেখে বিকেল হয়ে গিয়েছে। কে কাঁদছে বোঝার চেষ্টা করলো। সে নীলার রুমের দিকে অগ্রসর হলো। গিয়ে দেখলো মেয়ে নীলা কাঁদছে, ল্যাপটপে কিছু একটা দেখছে। ছায়া হন্তদন্ত হয়ে এগিয়ে যায়, নীলার পাশে বসে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন নীলা? কি হয়েছে? এবার নীলা টিস্যু পেপারের দিকে বেশ শব্দ করে ঘষে ঘষে নাক সাফ করলো। মুখটা আরো বেশি দুঃখী দুঃখী করে বলল, এই ছায়া, তুই যা ঘুমিয়েছিলিস তাই ডাকিনি। জানিস কি হয়েছে? ও আমি না বললে জানবি কিভাবে? একটা মুখ দেখিয়েছিলাম, মুভি দেখছিলাম, সেই কষ্টের। এটা বলে আবার ন্যাকা কান্না শুরু করে আবার বলে, নায়িকাটা না পানিতে ডুবে মারা যায়, নায়কের কি কষ্ট লাগে, এর থেকে বেশি আমার লেগেছে রে ছায়ু। ছায়া এসব শুনে ভ্যাপাচাকা খায় আর নীলার দিকে টাসকি খেতে তাকিয়ে থাকে। তখনই ইন্টারে পড়ুয়া বিজয় বাড়িওয়ালার ছেলে দরজায় নক করে। ছায়া একবার নীলার দিকে তাকিয়ে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। আপু, আম্মা পাঠিয়েছে বিরিয়ানি। আপনারা নতুন এসেছেন তাই আর কি। ছায়া সৌজন্য হেসে জবাব দেয়, সে এইসবের কি দরকার ছিল? আন্টি শুধু শুধু কষ্ট করলো। আমাদের দুপুরের খাবার খাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে নীলা এসে দেখে বিজয়কে প্লেট হাতে দাঁড়িয়ে আছে। নীলা বিরিয়ানির প্লেট দেখে চট করে প্লেটটা নিয়ে নিল, লোভনীয় কণ্ঠে বলল, ওয়াও, বিরিয়ানি! ভাইউ, ভিতরে এসো। বিজয় মুচকি হেসে বলে, না আপু, তোমরা যেও, রিফা আপুর পরীক্ষা চলে, তাই তোমাদের সাথে দেখা করতে আসেনি। দেখবে রিফা আপু এসে সারাদিনই বসে থাকবে। ঠোঁট প্রশস্ত করে হাসে বিজয়। এরপর বিদায় জানিয়েই চলে যায়। হসপিটালের 6ষ্ঠ ফ্লোরের আশেপাশে হাহাকার আপনজনদের। মানুষ বেঁচে থাকলে কেউ এত ভালোবাসে না যতটা মৃত্যুর পর দেখায়, কিন্তু এই ভালোবাসাটা বেঁচে থাকাকালীন দেখানো দরকার ছিল। হয়তো সেই মানুষটা নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পেত। নার্স একটি স্ট্রেচারে করে একটি লাশ আনছে মর্গের দিকে। এক ভদ্রমহিলা হাউমাউ করে কাঁদছে। ভদ্রমহিলাটির সাথে অল্প বয়সী এক রমণী পাথরের ন্যায় মৃত ছেলেটির দিকে তাকিয়ে আছে। অল্প শোকে কাতর তো গভীর শোকে পাথর। ঠিক তেমন অরণ্য প্রাণের দিকে তাকিয়ে সাবলীলভাবে বলল, ইটস সুইসাইড কেস। আজ আমাদের ক্লাস আছে পোস্টমর্টম কিভাবে করে তার উপর। প্রাণ মুখটা একটু ব্যথিত করে সায় জানালো, রোজই মানুষের মৃত্যু চোখের সামনে দেখতে ভালো লাগে না। অসুস্থ মানুষদের সাথে থাকতে থাকতে তার মনটাও অসুস্থ হয়ে যাচ্ছে। একটা ট্যুর দিতে পারলে ভালো লাগতো। আচ্ছা, একটু 6ষ্ঠ ফ্লোরে যেতে পারবি আমার সাথে? একটু দরকার ছিল। মেঘা ছায়াকে উদ্দেশ্য করে বললে ছায়া সায় জানায়। ক্লাসে নিজের খাতার ব্যাগটা রেখে ছায়া মেঘার সাথে সেই দিকে যায়। ছায়া 6th ফ্লোরে যেতেই চোখ যায় সেই রমণীর দিকে। ইস, কি বিষণ্ণতার ছাপ মিটির চোখে মুখে। সেই রমণীর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে চোখে পড়ল সাদা কাপড়ে মোড়ানো এক যুবককে। ছায়ার বুকের ভেতরটা মুচড়ে যায়, এগিয়ে যায় সেই দিকে। ছায়াকে মর্গের দিকে যেতে দেখে মেঘা ছায়াকে ডাকলো, কিন্তু ছায়া প্রত্যুত্তর করলো না। ছায়া যেন তার অতীতে ফিরে গেল। কি হয়েছে ছেলেটির? ভদ্রমহিলাটি কান্নারত অবস্থায় ছায়ের দিকে তাকায়। ছায়ের গায়ে সাদা অ্যাপ্রন দেখে মহিলাটি বলা শুরু করে, আমার একটা মাত্র পোলা মা, এই পোলাটাই সংসারে হাল ধরছিল, আমাকে শেষ সম্বল। কিন্তু পোলারের আয় তেমন একটা হইতো না, কিন্তু জিদ ধরলো বিয়া করব। বিয়া করার লাইগা টাহা লাগবো। এত টাহা আইব করতে? পোলার বাপে পোলারে জিংলা দিয়া বাইরাইছে, কইছে বিয়া করুন যাইতো না। অহন
পোলা রাগে জিদ দিয়ে গলায় দড়ি দিছে। হ্যাঁ, পছন্দের মাইয়ার নাকি বিয়া হইয়া যাইতাছে। এই মাইয়াটাই কিন্তু মাইয়ার বিয়া না কইরা পালাইয়া আইয়া পড়ছে। আমার পোলাডা অকালে মইরা গেল গা। এখন আমগোর কি হইব? আমার মরণ হইলা না কেন এই দিন দেখবার আগে? ভদ্রমহিলা কপাল চাপড়াতে লাগলো। মহিলার আহাজারিতে ছিল অনুতাপ আর শোক। ছায়া যেন অরূপদাকে দেখতে পেল। সে এলোমেলো পায়ে গিয়ে ছেলেটির পায়ের কাছে বসল। ছায়ার দৃষ্টি হলো ঝাপসা, চোখে বিধুরতার ছাপ। অরণ্য এই দিকে আসতে গেলে ছায়াকে দেখল। অরণ্যের সূক্ষ্ম দৃষ্টি এড়ালো না ছায়ার অস্বাভাবিক আচরণ। অরণ্য ভাবল ছেলেটির কোনো আত্মীয় নয় তো। অরণ্য নার্সকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল ছায়া মৃতের কেউ নয়। অরণ্য গভীর ভাবনায় ডুব দিল। সুখ্যাতি সূক্ষ্মভাবে সব দেখে নিল। ছায়া এক ধ্যানে কি দেখছে? অস্পষ্ট স্বরে কিছু বলছে, ঠোঁটগুলো নড়ছে বাতাসের ঝাপটায় গোলাপের পাপড়ির ন্যায়। মেঘা নিজেও বুঝলো না ছায়ার কি হয়েছে। ছায়াকে গিয়ে ধাক্কা দিতে ছায়া মেঘার দিকে আধো আধো চোখে খোলা রেখে তাকায়। আর্দ্র আখি ছাপটা দিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, মেঘা তুই যা, আমার একটু কাজ আছে। এই বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেঘাকে কিছু বলার সুযোগ দিল না। অকস্মাৎ এমন কি হলো ছায়ার, এটা ভেবে অরণ্য নিজেও গেল পিছু পিছু। মেঘাও যাচ্ছিল কিন্তু অরণ্য যেতে নিষেধ করে। ছায়া ছাদের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে, মুখ কি ভীষণ ম্লান হয়ে আছে। সে আজ তার অতীতের স্বরূপ দেখলো তার সামনে। ছায়ার যেন ঘোর লাগে, শুনতে চায়। কোমল, ছায়া বিবর্ণ চোখে তাকায়। অরূপদা, জানো আমাকে কেউ বোঝে না তোমার মতো করে। গভীর মমতায় আদ্র করে না। কেন চলে গেলে? আমাকে কি সব বলা যেত না? ছায়া হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ে। কান্না আটকায় হাতে মুখ চেপে, হাত কামড়ে দিতে দেয়। অরণ্য কাছে আসলো না। দূর থেকে দেখলো এক রুদ্রযামিনীর অশ্রু বাড়িতে প্লাবিত হওয়া। কি যেন বলছে, কারো কথা বলছে কি, সে ভাবলো মনে মনে। ইস, মেয়েটার কি খুব দুঃখ, খুব বেশি। মেয়েটার আচরণ স্বাভাবিক না। সে কি মেন্টাল ডিসঅর্ডারের শিকার জীবনের কোনো গভীর ক্ষত থেকে? অরণ্য ধীর পায়ে এগুলো, কিন্তু ছায়ার ঘোর কাটল না। যেন কোনো মোহমায়াতে আচ্ছন্ন সে। অরণ্য ছায়ার দিকে না তাকিয়ে অদূরে আকাশের ধূসর মেঘের দিকে তাকিয়ে বলল, যেন মাঘের কুয়াশার ধূসর ধূম্রজালে আবৃত রহস্যময়। কবে পাবো তার দেখা, কবে পাবো দেখা? কারো কণ্ঠধ্বনি শুনে ছায়ার হুঁশ আসে। ছায়ার চোখ দুটো হয় স্থির, পায়ে মৃদু ভর দিয়ে দেয়ালে ধরে উঠে দাঁড়ায়। টালমাটাল পায়ে ছাদের সিঁড়ির দিকে অগ্রসর হয়। অরণ্য চোখ প্রশস্ত করে ছায়ার পানে, মেয়েটা কি চলে যাচ্ছে? ছায়া করি বুঝি তার নামের মতোই বহুরূপী? ছায়া থমকায়, কিন্তু পিছু ফেরে না। ছায়া, কি হয়েছিল তোর? মেঘার উদ্বিগ্নতা কিছুটা বুঝতে পারলো ছায়া, কিন্তু বিশ্লেষণ করলো না। তোর চোখ মুখ ফোলা ফোলা কেন ছায়া? আবার হাতে দাগ করেছিস? ইস, কি অবস্থা হয়েছি। নীলা ব্যাকুল হচ্ছে ছায়ার এই অবস্থায়। ছায়ার নীরবতায় নীলা হতাশ হয়। মেয়েটা কি বুঝে না তার জন্য আমাদের চিন্তা হয়? কেন এত কষ্ট দেয় নিজেকে? সব ভুলে গেলে কি হয়? ক্লাসে স্যার আসলে ছায়া, নীলা আর মেঘা ক্লাসে মনোযোগ দেয়। সবাই উঠে স্যারকে সালাম দেয়। তোমাদের নবীনদের জন্য নবীনবরণের আয়োজন করা হবে আর এক সপ্তাহ পর। তাই যারা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিবে তার লিস্ট লিমা ম্যাডামের কাছে জমা দিও। আর তোমাদের মধ্যে কে কে স্বেচ্ছাসেবী হতে ইচ্ছুক ক্লাস শেষে নাম দিয়ে যাও। এখন ক্লাসে মনোযোগ দাও। শান্ত ক্লাসরুম মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে। সবাই হৈ হৈ করে ওঠে আনন্দে। নীলা আর মেঘা হাত দিয়ে তালি দেওয়া শুরু করলো খুশিতে। খুশিতে টকবক করে নীলা ছায়াকে ধাক্কা দিয়ে বলল, ছায়া, তুই কিসের নাম দিবি রে? আমি কিন্তু নাচে নাম দিব। তুই কিছু একটাতে নাম দে বনু। ছায়া নীলার দিকে বিরক্ত হয়ে তাকায়। এই মেয়েটা যে কত বকবক করে, বাচ্চাদের মতো আবদার করে বসে, নাও করতে পারে না। কি এক মহা জ্বালা। আমি কোনো কিছুতে নাম দিব না নীলা। তুই আর মেঘা নাম দে, আমার আনিজি লাগে। উল্টে ছায়াকে এক হাতে জড়িয়ে ধরে বলল, স্যার তুইও জয়েন না করলে কেউ আমরা জয়েন করবো না। এইবার তুই বুঝে নি, আমাদের কথা একবার ভাববি না। ছায়ার যেন এইবার চিন্তায় পড়ে গেল। একটাই নাজেহাল অবস্থা, এখন আবার আরেকটা আসলো। উফ, ঠোঁট ফাঁক করে তপ্ত শ্বাস বের করে। কিন্তু যাই হোক, ওরা আছে বলে সে কিছুটা স্বস্তি পায়। তার বিষাদময় জীবনে খুশির খোরাক। ছায়া এইবার ওদের দিকে গমগমে গলায় বলল,
ঠিক আছে, গানে নাম দিতে পারি, তোদের জন্য শুধু নাম দিচ্ছি, মনে রাখবি। ছায়ার চোখগুলো শুরু করে ফেলল। নীলা আর মেঘা একসাথেই হাই ফাইভ দেয় উৎফুল্লতার সাথে ছায়ার রাজি হয়ে যাওয়ার কথা শুনে। ক্লাস শেষ হয়ে গেলে ওরা করিডোরে এসে দাঁড়ায়। ছায়া কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকায়। ফুল ফুটেছে। ছায়ার ইচ্ছে হলো একটু গাছটার নিচে বসে থাকতে। এই, তোরা নাম দিয়ে আয়, সাথে আমারটাও দিস, আমি একটু ওইখানে যাচ্ছি। এটা বলে সে হেঁটে হেঁটে সে গাছের নিচের বেঞ্চটায় গিয়ে বসে। কৃষ্ণচূড়া গাছটি যেন নীরবতায় সৌন্দর্য বিলাচ্ছে। গাছের সবুজ পাতার ফাঁক করে দিয়ে লাল গালিচার ন্যায় যেন ফুলগুলো উকিঝুঁকি দিচ্ছে, রাঙিয়ে তুলছে প্রকৃতি। গাছের উঁচু ডালের শালিক পাখি বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। ছায়া যেন মনোযোগ দিয়ে কান পেতে সে গান শুনছে। করিডোরে দাঁড়িয়ে কেউ একজন সেই চিত্র মনে রাখিতে বন্দি করল। চৈত্রের তপ্ত দুপুরে যেন প্রিয়তমা লালিমার আভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুলের সাথে সমতালে। প্রভাকরের তেজদীপ্ত অংশুতে গা বেয়ে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। সেই জলে চুলগুলো লেপ্টে কপালের সাথে অরণ্যের। সেই কাঠফাটা রোদে তার গলা ফেটে চৌচির, সেই সাথে চৌচির তার এই অশান্ত মন। রাস্তার কিনারা ঘেঁষে দুইটা বিড়াল ছানা মিয়াও মিয়াও করে কাঁদছে। সে রাস্তায় একটা দুইটা তিনটা করে করে গাড়ি সাই সাই করে চলাচল করছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ছায়া মেডিকেল কলেজে থেকে বাড়ি যাওয়ার সময় বিড়াল ছানা দুটোর দিকে নজর যায়। ছায়ার খুব মায়া লাগে। নীলার হাত ধরে ছায়ার বিড়াল ছানা দুটোর দিকে অগ্রসর হয়। অদূরে হাত বোলায় বিড়াল দুটোর মাথায়। এইবার বিড়াল দুটো ছোট ছোট চোখ মেলে তাকায় ছায়ার পানে। কিলবিল করে হেঁটে এসে ছায়ার পা ঘেঁষে দাঁড়িয়ে মিউ মিউ করতে থাকে। ছায়া আলতো হাসে। তোমাদের মা কোথায় বাবু? ইস, কি কিউট রে ছায়া, বিড়ালের ছানা দুটা। এইভাবে একা পড়ে থাকলে তো বাচ্চা দুটোই কিছু একটা হয়ে যাবে। ছায়া নীলার কথায় মাথা নাড়ায়। হ্যাঁ, এইভাবে রাস্তায় পড়ে থাকলে যে কোনো সময় কুকুররা হামলা করতে পারে। আবার ছানা দুইটা গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টও করতে পারে। কিভাবে কাছে বিড়াল দুইটা, মনে হয় খিদে পেয়েছে। তুই দাঁড়া এখানে, আমি রাস্তার ওই পাশের চায়ের দোকান থেকে 2 কাপ দুধ চা কিনে আনছি। নীলা ছায়ার কথায় সম্মতি জানায়। ছায়া রাস্তা পার হতে গেলেই দেখে একটার পর একটা গাড়ি আসছে যাচ্ছে, থামার নাম নেই। রাস্তা খালি হচ্ছে না। ছায়ার চোখে মুখে বিরক্তিকর প্রজাপতিরা এসে ভর করলো। অরণ্য অদূরে থেকে ছায়ার এইসব দেখে ঠোঁট চেপে হাসে। এরপর এগিয়ে আসে হাতে রোদ চশমাটা ঘোরাতে ঘোরাতে। ছায়া করি, আসুন আমার সাথে, আমি পার করিয়ে দিচ্ছি। ছায়ার অরণ্যকে দেখেও দেখল না। আপনি কি কানে শুনতে পান না? যতদিন দেখলাম আপনি প্রশ্নের উত্তর দেন না, তাই মনে হচ্ছে আমার কথা আপনার কানেই পৌঁছাতে পারে না। সো স্যাড। অরণ্য এটা বলেই মুখটা একেবারে বাচ্চাদের মতো করে ফেলে। এরপর ছায়ার দিকে তাকিয়ে একটা কিউট স্মাইল দেয়। ছায়া এবার বিরক্ত ভরা চাহনি নিক্ষেপ করে অরণ্যের দিকে। সেই মেডিকেলের প্রথম দিন থেকে দেখে আসছি আপনাকে। কি চাইছেন বলুন তো? যান এখান থেকে, আমি নিজে পার হতে পারবো। চাওয়ার হিসাবটা তোলা থাক মিস, সময় হলে আমি নিজেই চেয়ে নেব। আর রাস্তা পার হতে পারলে এতক্ষণে পার হয়ে যেতেন। এইভাবে কাবাডি খেলতেন না গাড়িদের সাথে। অরণ্য কথা না বাড়িয়ে ছায়ার হাত ধরে গাড়িতে হাতের ইশারা দিয়ে থামিয়ে মুহূর্তে রাস্তা পার হয়ে যায়। ছায়া হাত ছাড়াতে চাইলে পারল না। আরে ছায়া করি, আপনি মাঝ রাস্তায় কি মারতে চাইছেন আমাকে? নিজেও মরবেন, আমাকেও মারবেন দেখছি। বি এ গুড গার্ল। আমার হাত ছাড়ুন। যখন তখন আমার হাত ধরেন কোন সাহসে? ভুলেও আমাকে ছোবেন না। আরে ছুঁয়েছি কোথায়? আমি ছুলে কি আর রাস্তায় অক্ষত থাকতে পারতেন? ছায়ার চোখ বড় বড় হয়ে যায়। ছায়া তৎক্ষণাৎ হাত টান দিয়ে ছাড়িয়ে এক হাতে ওড়নার কোনা ধরে মুচড়াচ্ছে আর অরণ্যের দিকে রাগে কটমট করছে। এইভাবে অচেনা কাউকে এইরকম করে বলতে মুখ কাঁপে না ছেলেটার? ছায়া অরণ্যকে একদমই নজর আন্দাজ করে চায়ের দোকানে চলে গেল। অরণ্য ঠোঁট কামড়ে হাসে। মেয়েটার সাথে লাগতে ভালোই লাগছে। এরকম প্রতিদিন লাগলে কেমন হয়? ছায়া চায়ের দোকানে গিয়ে 2 কাপ দুধ চা কিনে আনে। এরপর আবার তার রাস্তা পার হতে হবে। এইবার ছায়া রাস্তা পার হতে যায়, কিন্তু 2 হাতে 2 কাপ দুধ চেষ্টা করেও পারছে না পার হতে। নীলাকে ডাকলেও শুনতে পাবে না গাড়ির আওয়াজ আর মানুষের কোলাহলের জন্য। ছায়া দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবতে লাগলো কি করবে। অরণ্য ছায়াকে এইভাবে আবলা নারীর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে পাশে দাঁড়ায়। এরপর ছায়ার ওড়নায় এক সাইডে ধরে সামনের দিকে টেনে নিয়ে যায়। ছায়া ভড়কে যায়।
অরণ্যের ওড়না ধরা থেকে। আপনি আমার ওড়না ধরলেন কেন? ছাড়ুন বলছি। আমি কিন্তু আশেপাশের মানুষ ডাকবো। কুল মিস কুল। আপনার হাত ধরলেও সমস্যা, ও না ধরলেও সমস্যা। রাস্তাটা পার করবো কিভাবে শুনি? উপকারীর দাম নেই বুঝলেন ছায়া করি। কই আপনি আমাকে ধন্যবাদ দিতে দিতে গলা শুকিয়ে ফেলবেন, তা না করে আপনি আমাকে হুমকি দিচ্ছেন। ছায়ার মুখটা বেলুনের মতো চুপসে যায়। আসলেই ছেলেটা তাকে 2বার সাহায্য করেছে, প্রথম দিন পড়ে যাওয়া থেকে এখন আবার রাস্তা পার করিয়ে দিয়ে। ছায়া এইবার বাথরুমের মতো অরণ্যের সাথে গেল, মন কোনো কথা না বলে। ছায়া গিয়ে 2 কাপ দুধ বিড়ালের সামনে রাখলে বিড়াল দুটো এগিয়ে এসে জিহ্বা বের করে চেটে চেটে দুধ খাচ্ছে তৃপ্তি সহকারে। কে জানে কতদিন পরে ক্ষুধার্ত আছে। ছায়ার মুখে হাসির রেখা ফুটে ওঠে ছানা দুটোকে খাওয়াতে পেরে। এবার বাচ্চা দুটোর একটা ব্যবস্থা করতে পারলেই হয়। অরণ্য এই প্রথম ছায়াকে হাসতে দেখল। তার গায়ে যেন একটা শীতল বাতাস বয়ে গেল।